প্রিয় দর্শক, কিডনি রোগ আসলে যে কোনো বয়সের মানুষের জন্যই খুবই জটিল এবং আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইম্পর্টেন্স থাকে সেটার মধ্যে। আর যদি সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আরও বেশি জটিল তো অবশ্যই, সেই সাথে স্পর্শকাতর। একটি বাবা মা এবং ফ্যামিলির জন্য সেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্স। তো আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায় আমরা কথা বলবো শিশুদের কিডনি রোগ নিয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে এবং আলোচনার জন্য এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার জুবাইদা রুমানা, অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেডিয়াট্রিক্স, আজকের আলী হাসপাতাল। আপনারা কিন্তু তাকে ফোন করে আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা যা যা আছে কি এই আজকের টপিক নিয়ে সেটা নিয়ে করতে পারেন, এবং সেই সাথে আমি নম্বরগুলো বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। 833209, 83322754 এই নাম্বারে। আমি ডক্টর শ্রাবণা তহিদা আছি এবং আমি চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আমি যেমন শুরুতেই বলেছি যে বাচ্চাদের আসলে কিডনির রোগ অনেক বেশি সেনসিটিভ এবং সেই সাথে কমপ্লিকেটেড হয়ে থাকে। জানতে চাই শুরুতে যে বাচ্চাদের ইউজুয়ালি কোন কোন কিডনির রোগগুলো দেখা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য। আসলে আমাদের বাচ্চারা বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে। তাদের মধ্যে কিছু আছে অ্যাকিউট কিডনি প্রবলেম, আবার কিছু আছে ক্রনিক ডিজিজ। তো এখন কিডনি ডিজিজগুলোর পিছনের কারণের ভিত্তিতে যদি আমরা কিডনি রোগগুলোকে ভাগ করি, তাহলে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে বাচ্চাদের কিডনির জন্মগত ত্রুটি। আমরা এটাকে বলি কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট। দেখা যায় যখন বাচ্চা মায়ের পেটে আসে গর্ভাবস্থায়, পঞ্চম সপ্তাহ থেকে বাচ্চার কিডনি ডেভেলপ হওয়া শুরু হয়। এ সময়ে যদি বাচ্চার মায়ের কোনো অসুস্থতা থাকে, এটা হতে পারে হাইপারটেনশন, এটা হতে পারে ডায়াবেটিস মেলাইটাস, অথবা বাচ্চার মা কোনো ইনফেকশনে যদি ভুগে, যেমন টর্চ ইনফেকশন বা অন্য বাচ্চার মায়ের কোনো ইউরিন ইনফেকশন, এগুলোর সব কিছুরই কিন্তু প্রভাব পড়বে বাচ্চার কিডনিটার উপরে। এবং দেখা যায় তখন বিভিন্ন অ্যানোমালাস তৈরি হয় কিডনি বা ইউরিনারি ট্র্যাক্টে। সেকেন্ডলি যেটা আসে সেটা হচ্ছে ইনফেকশন জনিত কারণে বাচ্চার কিডনির প্রবলেম। এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে, আবার অনেক সময় দেখা যায় বাচ্চা অন্য ইনফেকশনে ভুগছে, যেমন সেপ্টিসেমিয়া। ইভেন এখন যেমন ডেঙ্গু খুব বেশি হচ্ছে, সাথে সাথে কোভিড-19 ডিজিজ, এগুলোরও কিন্তু কিডনির ফাংশন এবং গ্লোমেরুলাসের উপরে ইফেক্ট আছে। আর একটা যেটা হয় যে পোস্ট ইনফেকশাস, একটা বাচ্চা সোর থ্রোট বা স্কিন ইনফেকশনে ভুগছে, তার 2 থেকে 3 সপ্তাহ পরে দেখা গেল কিডনির প্রদাহ বা ইনফ্লামেশন হচ্ছে। থার্ডলি যেটা কমনলি আমরা পাই, কিছু ইমিউন মেডিয়েটেড ডিজিজ কিডনির, এগুলোর মধ্যে আসে কমনলি নেফ্রোটিক সিনড্রোম, তারপরে আইজিএ নেফ্রোপ্যাথি, লুপাস নেফ্রাইটিস, এইচএসপি নেফ্রাইটিস। আর কিছু বাচ্চাদের যে কিডনি রোগগুলো আছে একটু এটা রেয়ার, কিছু জেনেটিক ডিজিজ, সিস্টিক ডিজিজ বা রেনাল স্টোন, এবং আমরা আরেকটা পাই বাচ্চাদের মধ্যে রেনাল টিবুলার অ্যাসিডোসিস। এই রোগগুলো বাচ্চাদের কিডনিকে আক্রান্ত করার সাথে সাথে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টকেও কিন্তু বাধাপ্রাপ্ত করে। আচ্ছা, এই যে এতগুলো রোগের কথা আপনি বললেন, সবচেয়ে কমন আমরা বেশি কি দেখি? প্রথমত আমরা আসলে জন্মগত ত্রুটির ব্যাপারটা সবচেয়ে বেশি পাই, যদিও এই পেশেন্টগুলো আমাদের কাছে সাইলেন্টলি মানে বোঝাও যায় না। হয়তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসলো, তখন আমরা আলট্রাসাউন্ড কেন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সেটা দেখতে যেয়ে দেখি বাচ্চাটা হয়তো জন্মগতভাবেই তার এই কিডনির কোনো একটা জায়গায় কোনো প্রবলেম আছে, তার কারণেই ওর বারবার এরকম ইউরিন ইনফেকশনগুলো হচ্ছে। আর বাবা মা আসলে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে বুঝবে যে তার বাচ্চা আসলে কিডনি রোগে ভুগছে? হ্যাঁ, এটা খুবই জরুরি, কারণ আমরা যে কিডনির যে কোনো প্রবলেম হলে সেটা ইউরিনের মাধ্যমে বোঝা যায়। আমরা বলি ইউরিন হচ্ছে কিডনির মিরর। তো একটা বাবা মা যদি দেখে যে তার বাচ্চার প্রস্রাবটা ঠিকমতো হচ্ছে না, প্রথমত যদি বলি যে জন্মের পরে বাচ্চার ইউরিনের ফ্লোটা স্বাভাবিক না, আমরা বলি ইউরিন ফ্লাই করবে, তার মানে একটু দূরে যেয়ে পড়বে। যদি এটা না হয়, এটা ভেঙে ভেঙে পড়ছে বা ড্রপ বাই ড্রপ পড়ছে, তখন বাচ্চার বাবা মা একটু মনে করতে পারে যে এটা অ্যাসেসমেন্ট দরকার। সেকেন্ডলি আসবো আমরা ইউরিনের কালারের উপরে। কালারটা হচ্ছে ইউরিনের কালার নর্মালি আমরা জানি স্ট্র বা আম্বার কালার, যেটা যদি এটা একটু লাল রঙের হয় বা কোকা কালার হয়, বা দেখা যাচ্ছে যে পেশাবটা ফেনা ফেনা হচ্ছে, অতিরিক্ত মানে অনেক বাবল আছে ইউরিনে, তখনও আমরা মনে করব যে ইউরিনের কোনো না কোনো সমস্যা হচ্ছে এবং কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তারপরে ফ্রিকোয়েন্সিও একটা ব্যাপার। যদি বাচ্চা দেখা যায় ঘন ঘন প্রস্রাব করে, আমরা বলি 3 থেকে 8 বার একটা বাচ্চা সারাদিনে প্রস্রাব করবে। যদি এর থেকে কম হয় অথবা বেশি হয়, তাহলেও দেখতে হবে যে কিডনির কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। আরেকটা যেটা একদমই সাইলেন্ট কিডনি ডিজিজ, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, এটা নিয়ে আমরা সবচেয়ে
একটু চিন্তায় থাকি, কারণ এটা ইনিশিয়ালি কোনো সাইন সিমটম দেখায় না, একদমই সাইলেন্টলি দেখা যায় বাচ্চার কিডনির ফাংশন ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাবে বাচ্চাটা হয়তো সেভাবে বাড়ছে না অন্য বাচ্চাদের তুলনায়, বাচ্চার বমি হচ্ছে বা রক্তশূন্যতা, আমরা অনেক ভিটামিনস দিচ্ছি, আয়রন দিচ্ছি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে যদি আমরা দেখি ইউরিন ফাংশন করতে যাই, দেখবো যে ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো অনেক বেশি হাই হয়ে গেছে। তো এরকম কোনো লক্ষণ দেখা গেলে বাবা মা অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ অথবা শিশু কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই। আর বাচ্চাদের হচ্ছে একটু বড় বয়সে যে সমস্যাটা আমরা বেশি দেখে থাকি, যে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম বা এজিএন, সেটা নিয়ে তো কথা বলবোই, বাট নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কি কি আসলে লক্ষণ নিয়ে তারা প্রকাশ পায়, আর বাবা মার কি করণীয় ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা নেফ্রোটিক সিনড্রোম রোগটি বাচ্চাদের যে ক্রনিক কিডনি প্রবলেমগুলো এবং ফিরে ফিরে আসে এই রোগটা, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এখন নেফ্রোটিক সিনড্রোমে যেটা হয়, মানে এটার প্যাথোফিজিওলজি যদি বলি খুব সহজভাবে, কিডনি হচ্ছে আমাদের শরীরের জরুরি জিনিসগুলো ধরে রাখে, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয়। তো এখন নেফ্রোটিক সিনড্রোমে যেটা হয় যে এই গ্লোমেরুলাসটা ঠিকভাবে কিডনির যে একটা আমাদের শরীরের অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস অ্যালবুমিন, এটা ধরে রাখতে পারে না, শরীর থেকে অ্যালবুমিনটা বের হয়ে যায়। এটার পরিপ্রেক্ষিতে প্রথম যেই সিমটমটা দেখা যায় বাচ্চার ক্ষেত্রে, যে বাচ্চা ঘুম থেকে উঠলে কেমন চোখের চারপাশটা একটু ফোলা ফোলা, বাবা মা হয়তো মনে করবে আচ্ছা একটু বেশি ঘুমিয়েছে অথবা কোনো অ্যালার্জির কারণে এই ফোলা ভাবটা, কিন্তু দেখা যাবে এই ফোলা ভাবটা আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় দিন ইভেন এক সপ্তাহের মধ্যে অনেক বেশি হবে, এবং দেখা যাবে যে একটু তারপরে তার পায়ে বা পেটে পানি আসছে। তো এটা আসলে প্রোটিন বের হয়ে যাচ্ছে দেখে। তারপরে সিমটমটা হয় বাচ্চার প্রস্রাব কমে যায়। তো যদি এভাবে দেখা যায় যে বাচ্চার প্রস্রাব কমে যাচ্ছে, চোখে মুখে পানি আসছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসবে। এখন আরেকটা আমি বলতে চাই যে নেফ্রোটিক সিনড্রোম রোগটা যেহেতু একটু ক্রনিক এবং বারবার আসে, বাবা মা কিন্তু অনেক সময় মনে করে যে বাচ্চার কিডনি হয়তো নষ্ট হয়ে গেছে, কিডনি ফেলিওর যেটাকে আমরা বলি, কিন্তু নেফ্রোটিক সিনড্রোম রোগটা কিন্তু তা না। কিডনির একটা ফাংশন ওই মুহূর্তে ঠিকভাবে করতে পারছে না। আমরা যদি স্টেরয়েড জাতীয় ওষুধ একটু দীর্ঘদিন ধরে সঠিক ডোজে দিই, তাহলে এই বাচ্চাগুলো 80-90% ক্ষেত্রেই কিন্তু ভালো হয়ে যায়। এবং যদি দেখা যায় যে বছরে একবার দুবার হয়তো রোগটা ফিরে আসে, এবং তখনও আবার ঠিক একই নিয়মে আমরা সঠিক ডিউরেশন এবং সঠিক ওষুধ দিয়ে বাচ্চাগুলোর চিকিৎসা করতে পারি। আচ্ছা। আর অনেকের হয়তো অনেক রোগী আছে আজকে শুনছে যাদের বাচ্চারা নেফ্রোটিক সিনড্রোমে আছে। কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এই রোগগুলো বারবার বারবার বলতে বলবো 6 মাসের মধ্যে দেখা যায় 3 থেকে 4 বার অথবা বছরে 4 বারের বেশি এই রোগটা আসছে। সেসব ক্ষেত্রেও কিন্তু এত হতাশ হবার কিছু নাই, কারণ এখন ওয়ার্ল্ড ওয়াইডই সব অনেক ভালো ভালো চিকিৎসা চলে এসেছে নেফ্রোটিক সিনড্রোমের, এবং সবগুলো ড্রাগই কিন্তু এখন বাংলাদেশেও অ্যাভেলেবল। তো সেসব ক্ষেত্রে আমরা স্টেরয়েডের পাশাপাশি কিছু অন্য ড্রাগ দিব, এবং একটু দীর্ঘদিন ধরে এই ওষুধগুলো খেতে হবে। এবং একটা ভালো কথা নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, যেটা বাচ্চারা যখন 14-15 বছর বা আরেকটু বড় হয়, এই রোগটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায় এবং তারা একদমই সুস্থ স্বাভাবিক পরবর্তীতে জীবন যাপন করতে পারে। আচ্ছা, আমরা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে কথা বলছিলাম, এই মুহূর্তে একটি ফোন চলে এসেছে, ফোনটা নিতে চাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে। আমার শিশুর বয়স হচ্ছে 5 বছর চলছে, কিন্তু ওর জন্য ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কিন্তু প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না। আর প্রস্রাবের পরিমাণ কম কম, এখন দিনের তুলনায় আপনি যেটা বলেছেন 8 বারের বেশি এরকমটাই হচ্ছে। ম্যাডাম এই জন্য আচ্ছা, কি করতে পারে? এটা কদিন ধরে দেখছেন আপনি এই সমস্যাটা? ওর জন্মের পর থেকে, মানে যখন 2 বছর হওয়ার পর থেকে এটা দেখি। আচ্ছা, 2 বছর, এখন তার বয়স 5 বছর, তার মানে 3 বছর ধরে। আচ্ছা আচ্ছা, যেটা মনে হচ্ছে যে এটা যেহেতু দীর্ঘদিন ধরে হচ্ছে, হয়তো কোনো ইউরিন ইনফেকশন আনলাইকলি, অন্য কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। তবে প্রাথমিকভাবে আপনি আপনার নিকটস্থ কোনো ডাক্তারের কাছে ইউরিন রুটিন এক্সামিনেশনটা করে দেখতে পারেন যে এখানে কিডনির কোনো অ্যাবনর্মালিটি, কোনো সেডিমেন্ট বা কোনো ইনফেকশন, মানে পাস্টেল এ ধরনের কিছু যাচ্ছে কিনা। তারপরে আসলে আমাদের নেক্সট প্ল্যানিংটা নিতে হবে, কারণ এটা দীর্ঘদিনের, তো এটা আসলে দেখে ডিসিশন নিতে হবে। প্রস্রাবে অনেক দুর্গন্ধ, প্রস্রাবে দেখা যাচ্ছে অনেক দুর্গন্ধ, এবং প্রস্রাবের কালারটা দেখছি ইয়েলো,
না, হ্যাঁ, প্রস্রাবের কালার নর্মালি হালকা ইয়েলো হবে। আর যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে একটা ইনফেকশন হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে ক্রনিক যদি হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বাচ্চাটা জন্মের পরে মানে জন্মগতভাবে কোনো কিডনি বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো সমস্যা আছে কিনা। বেটার হয় আপনি কোনো শিশু বিশেষজ্ঞ বা শিশু নেফ্রোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেন। তাহলে শিশু বিশেষজ্ঞ বা ইউরিনের পরামর্শ নিব। জি, জি, সেটা বেটার হবে। ওকে ম্যাম, ধন্যবাদ আচ্ছা, আপনার আমাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কিডনি রোগ নিয়ে বাচ্চাদের, জি। আর এই বিষয়ে নেফ্রিক সিনড্রোম নিয়ে কথা হলো, কিন্তু এর ট্রিটমেন্টটাও একটু শুনতে চাইবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, নিচে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করব সাথে থাকবে। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা আছি এবং আমার সাথে যিনি ছিলেন তিনি রয়েছেন ডক্টর জুবাইদা রুমানা, অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেডিয়াট্রিক্স, আজগর আলী হাসপাতাল। দর্শক, আপনারাও কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন ফোন করে, এবং আজকের বিষয় হচ্ছে শিশুদের কিডনি রোগ। কথা বলছিলাম নেফ্রোটিক সিনড্রোম নিয়ে, এবং আপনি সব কিছুই বলেছেন। তারপরেও এই বিষয়টা যেহেতু অনেক বেশি কমন বাংলাদেশে, আমি আরেকটু আপনার কাছে শুনতে চাই চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোমটা আসলেই কমন রোগ এবং সবচেয়ে যেটা বাবা মার উপরে প্রেশার হয় যে এই রোগটা যেহেতু বারবার ফিরে আসে, তো বাবা মা অনেক সময় হতাশ হয়ে যায়। আর আরেকটা জিনিস খেয়াল করা যায় যে আমরা একটা স্টেরয়েড দিয়ে সাধারণত প্রথমেই চিকিৎসা শুরু করি। তো প্রথমে দেখা যায় এটা 6 সপ্তাহর একটা ডোজ। তারপরে যদি এটা রিল্যাপস হয় তখন আমরা আবার বাচ্চার ওজন হিসেবে আমরা Adjust স্টেরয়েড করে দেয়া ওষুধটাই দেই। কিন্তু আমি একটু বলতে চাই যে অনেক বাবা মা দেখা যায় যে আচ্ছা আবার ফুলেছে, আবার প্রস্রাব কম হচ্ছে, তারা বাসায় নিজেরাই স্টেরয়েড দেওয়া শুরু করে। হয়তো সেটা সঠিক ডোজে হচ্ছে না বা ওই বেশি দিয়ে ফেলছে, তার কারণে বাচ্চার কিন্তু অনেক রকম সমস্যা হয়। আবার ইনফেকশন হয়েছে, ইনফেকশন হলো তখনও তারা স্টেরয়েড শুরু করে দিয়েছে। কিন্তু ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু নেফ্রোটিক সিনড্রোমের ট্রিটমেন্টটা একটু আলাদা। আর এজন্যই মানে সবসময়ই উচিত হতাশ না হয়ে ধৈর্য ধরে, যখনই তাদের এরকম রিল্যাপস বা চোখের চারপাশে ফোলা হবে, আরেকটা আমরা শিখিয়ে দিই যে বাসায় প্রস্রাব টেস্ট করা, মানে অ্যালবুমিন যাচ্ছে কিনা, অথবা প্রস্রাবটা জাল দিয়ে দেখবে। তো এটাতে যদি দেখা যায় যে জাল দিয়ে ইউরিন জমা হচ্ছে, পরপর 3 দিন জমা হলে তাদের উচিত তার ডক্টরের সাথে পরামর্শ নেওয়া। আচ্ছা। এবং তখন আমরা একটা নির্দিষ্ট ওষুধ দেওয়ার পরে দেখা যাবে যে বাচ্চাটা আবার বেশ ভালোই থাকে। হ্যাঁ, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ এক্ষেত্রে দেওয়া উচিত না। ওকে, সেটা কখনোই আসলে কোনো ক্ষেত্রেই কোনো দেওয়া ক্ষেত্রেই উচিত দেওয়া না, উচিত না। আর বাচ্চাদের ক্ষেত্রে তো হ্যাঁ, কখনোই না। সেটাই। যাই হোক, কথা বলছিলাম নেফ্রোটিক সিনড্রোম নিয়ে। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে অনেক বাবা মা মনে করে যে কিডনির অসুখ হলেই মনে হয় যে বাচ্চাদের কিডনি ফেইলিওর হয়ে গিয়েছে। আচ্ছা, হ্যাঁ। বাট অ্যাকচুয়ালি কিডনি ফেইলিওর বাচ্চাদের ক্ষেত্রে কতটুকু কমন, এবং সেক্ষেত্রে মা বাবার কি করণীয়? হ্যাঁ, ধন্যবাদ। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কিডনি ফেইলিওর রোগটি আছে এবং এটা খুব কমন না হলেও পাওয়া যায়। কারণ আমি কী জন্য হচ্ছে সেটা বলতে গেলে আরও ক্লিয়ার হবে জিনিসটা। তো প্রথমে আমি বলি যে কিডনি ফেইলিওর বলতে কী বোঝায়। কিডনি ফেইলিওর মানে হচ্ছে যে বাচ্চার কিডনির যে ফাংশন, সেই ফাংশনটা কমে যাচ্ছে। এর ফলশ্রুতিতে ইউরিয়া ক্রিয়েটিনিন নামক একটা প্যারামিটার, এটা বেড়ে যায় এবং দেখা যায় যে বাচ্চা ইউরিন তৈরি হচ্ছে না বডিতে। না হওয়ার কারণে যেটা হয় যে ওয়েস্ট প্রোডাক্টসগুলো থাকে, যেমন এর মধ্যে ইউরিয়া আছে, কিছু ক্ষতিকর লবণ যেটা বলবো আমরা, পটাশিয়াম, এগুলোর মাত্রা বেড়ে যায়, শরীরে অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। তো এটা কমনলি আমরা খুব সহজভাবে কিডনি ফেলিওর। এখন এই কিডনি ফেলিওরটাকে আবার কিন্তু আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, আরেকটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এখন এই অ্যাকিউট কিডনি ইনজুরি যেটা, সেটা বিভিন্ন কারণে হয় এবং খুব কমন যেটা, সেটা হচ্ছে ডায়রিয়া। বাচ্চাদের মধ্যে ডায়রিয়া খুবই কমন এবং ডায়রিয়া হলেই দেখা যায় যে বাচ্চারা খেতে চায় না। হ্যাঁ, কিন্তু এই সময় স্যালাইনটা খুবই জরুরি। যে পরিমাণ স্টুল হচ্ছে সেই পরিমাণ বয়স অনুযায়ী তাকে স্যালাইন দিতে হবে। এই স্যালাইনের অভাবে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাকিউট কিডনি ইনজুরিটা হয়। এছাড়া কোনো ইনফেকশনে যদি বাচ্চা ভুগে থাকে, সেপ্টিসেমিয়া বা দীর্ঘদিন হসপিটালে আছে, তার অনেক জটিলতা, এর সাথে সাথে দেখা যায় কিডনি ফাংশনটাও কমিয়ে দিয়েছে। তো এরকম ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরিতে যেটা দেখা যায়, আমরা একটু ফ্লুইড দেওয়ার মাধ্যমে বা কিছু ওষুধ ঠিক করে, ডোজ ঠিক করে, রেনাল ডোজ বলি, রেনাল ডোজ ঠিক করে দিলে, বা যদি আমরা
কিছু ডায়োটিক্স মাঝে মাঝে ব্যবহার করতে হয়, তখন কিন্তু কিডনি তার কার্যক্ষমতা আবার ফিরে পায়। খুব কম ক্ষেত্রে এই ডায়ালাইসিস লাগে, যেটা আমরা বলি যে রক্ত বদলের মতন একটা ব্যাপার। তো এই ডায়ালাইসিস হয়তো 2-3টা করলো, করার পরে দেখা যায় বাচ্চার কিডনি ফাংশন নর্মাল হয়ে যায়। আচ্ছা, কিন্তু আরেকটা যেটা ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক যেটা সেটা নিয়ে একটু পরে আচ্ছা। কথা বলতে চাই, কারণ একটা Question ফোন এসেছে। চলে এসেছে। আচ্ছা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডামের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। শিওর। জি আচ্ছা, ওই যে আমার বাচ্চা 2013 সালে জন্ম। ওর প্রথম নেফ্রিটিক সিনড্রোম ধরা খায় 15 সালে। জি এরপরে থেকে শিশু হাসপাতাল, তারপরে আপনার ওই যে পপুলারে হানিফার অধীনে চিকিৎসা করাচ্ছি। লাস্ট 1 বছরের মধ্যে আর কোনো প্রবলেম হচ্ছে না। আর আচ্ছা। আমরা যেহেতু মৌলভীবাজার বসবাস করতেছি, ঢাকা ওনাকে দেখানো আর সুযোগ হচ্ছে না। জি এখন কি দেখানোর দরকার আছে কিনা একটু পরামর্শ দিলে। না, খুব সুন্দর একটি কোশ্চেন, এবং আমার কথার সাথে মিলে গেছে যে আপনার বাচ্চার এখন তাহলে বয়স হচ্ছে 7-8 বছর। তো জি, 8 বছর নেই। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে তার ওই কিডনির যে প্রবলেমটা, নেফ্রোটিক সিনড্রোম, সেটা আর 1 বছর যাবত দেখা যাচ্ছে না। এটা খুবই মানে সুসংবাদ, খুবই ভালো খবর। তো যেহেতু তার এখন ইউরিনে যাচ্ছে না প্রোটিন, সেটার জন্য এই মুহূর্তে ডক্টরের পরামর্শের প্রয়োজন নেই। কিন্তু আপনি যেটা বাসায় করবেন, মাঝে মাঝে সপ্তাহে 2বার করে, আমি বলবো 2 দিন পর পর যদি আপনি ইউরিনটা জাল দিয়ে অথবা স্ট্রিপ টেস্ট করেন, এটা কিন্তু করতে হবে। হ্যাঁ, বাচ্চা ভালো থাকলেও করতে হবে, কারণ সবার আগে এখানেই আপনার পরিবর্তনটা হবে, চোখে পানি, চোখের চারপাশে ফোলা বা পায়ে পানি আসার আগে। তো এটা রুটিনলি আপনি করবেন। 1 বছর হলো বা হলে যে ছেড়ে দিতে হবে তা কিন্তু না। আর আরেকটা ব্যাপার, যেটা বাচ্চা যদি কোনো ইনফেকশনে আক্রান্ত হয়, এটা জ্বর, সর্দি, কাশি, অন্যরকম বা ডায়রিয়া এ ধরনের ইনফেকশন হলেও সেটার সময়ও আপনাকে নেফ্রোটিক সিনড্রোম রোগটা আবার হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে, কারণ ইনফেকশন অ্যাসোসিয়েটেড এই রিল্যাপসগুলো কিন্তু বেশি দেখা যায় বাচ্চাদের মধ্যে। আমরা প্রতিদিনই ম্যাডাম এই প্রেসক্রিপশনটা দেখতেছি, যাতে কোনো ইয়ে না হয়। তা- তো আপনাদের স্যার বলে দিয়েছে যে যদি ঠান্ডা কাশি বা ওই যে নাকেতে পানি টানি পরে ওই রকম হলে 10 দিন ওই যে স্টেরয়েড জাতীয় 15 mg খাওয়ানোর জন্য। অবশ্য এখন যেহেতু এই ধরনের প্রবলেম হয় না, খাওয়াই না, হ্যাঁ। এটা এরকম হলে কি না। কত থাকবে এরকম? না, এরকম হলে বেটার হচ্ছে ওভাবে না দিয়ে আপনার নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি যেখানে থাকেন সেখানে কোনো শিশু বিশেষজ্ঞ থাকলে তার পরামর্শ নেবেন, যদি ঢাকায় না আসতে পারেন। ঠিক আছে? জি ম্যাডাম, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। জি আপনাদেরকেও ধন্যবাদ ফোন করার জন্য। আমরা কথা বলছিলাম ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে, যে এই বিষয়ে বাচ্চাদের ক্ষেত্রে এটা কতটুকু দেখা যায়। হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজটাও বাচ্চাদের মধ্যে আমরা দেখি, এবং এটা খুব কমন না, কিন্তু দেখা যায় যে ক্যাকুটগুলো আমরা দেখি, কনজেনিটাল অ্যানোমালাসগুলো কিডনি, এগুলো যদি আননোটিস থাকে তখন কিন্তু একটু বড় বয়সে দেখা যায় হয়তো বাবা মা জানেই না রেনাল ফাংশন খারাপ হয়ে গেছে। তো আবার ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু বিভিন্ন স্টেজিং থাকে। হ্যাঁ, আমরা 5টা স্টেজ বলি, যে স্টেজ 5 থেকে 1 হচ্ছে স্টেজ 5 হচ্ছে সবচেয়ে খারাপ, আর 1 হচ্ছে সবচেয়ে ভালো। তো ভালো বলতে মন্দের ভালো। তো এখন যদি দেখা যায় যে বাচ্চার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, বাবা মা প্রথম স্টেজ 3 এর আগে কিন্তু তেমন কোনো সিমটম হয় না, কিন্তু বাচ্চাটি যদি রুটিন কোনো ফলো আপে কোনো শিশু বিশেষজ্ঞের কাছে থাকে, ওর হয়তো দেখা যাচ্ছে গ্রোথটা ভালো না, বা তার হাইট ওভাবে বাড়ছে না, তারপরে বমি করছে বা রক্তশূন্যতা, তখন আমাদের অবশ্যই কিডনি ফাংশনটা দেখতে হবে এবং কোন স্টেজে আছে সেটা দেখতে হবে, সেই হিসেবে তাকে ট্রিটমেন্ট করতে হবে। প্রতিটা স্টেজের ট্রিটমেন্ট আলাদা। আর স্টেজ 5-এ যেটা দেখা যায়, তখন কিন্তু ট্রিটমেন্ট অপশন হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ইদার ফর্ম অফ ডায়ালাইসিস অথবা হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন। তো আমাদের দেশে এগুলো সবগুলোরই চিকিৎসা আছে। তো কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্লি ডিটেকশন। আর্লি ডিটেকশন করলে কিন্তু এই ক্রনিক কিডনি ডিজিজের যে আমরা অনেক ক্ষেত্রেই মানে হোল্ড করতে পারি যে এত বেশি দ্রুত বাচ্চারা খারাপ হবে না। আচ্ছা, সেটা তো অবশ্যই করা উচিত। আরেকটা বিষয় জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় একটু বাচ্চারা বড় হওয়ার পরেও বিছানায় প্রস্রাব করছে, তো এই জিনিসটা কি আসলে নর্মাল, নাকি এটা বাবা মার জন্য কতটুকু টেনশনের? হ্যাঁ, বিছানায় প্রস্রাব করাটা কিছু কিছু ক্ষেত্রে রোগ, আসলে অসুস্থতা। এখন যেটা হয় যে বাচ্চার ডে টাইমে ইউরিন ধরে রাখার ক্ষমতা হচ্ছে 2 থেকে 3 বছরের মধ্যেই চলে আসে। আর রাতের বেলা বিছানায় প্রস্রাব করে না বাচ্চারা, অ্যাটলিস্ট 4 ইয়ার্সে, খুব বেশি হলে
5 বছর পর্যন্ত ওয়েট করা যায়। কিন্তু যদি দেখা যায় এই বয়সের পরেও বাচ্চারা দিনে অথবা রাতে বিছানায় প্রস্রাব করছে, বা বাচ্চা বিছানায় প্রস্রাব করতো না, হঠাৎ করে তার আবার বিছানায় প্রস্রাব করা শুরু হয়েছে, তাহলে অবশ্যই অ্যাসেসমেন্ট দরকার যে এটার পিছনে কোনো কারণ আছে কিনা। এইসব ক্ষেত্রে দেখা যায় ইউরেটার বা ইউরেথ্রার কোনো জন্মগত ত্রুটি থাকলে বাচ্চারা আচ্ছা। বিছানায় প্রস্রাব করে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা যতটুকু পানি খাচ্ছে তার থেকে অনেক বেশি ইউরিন প্রোডাকশন হয়, অনেক বেশি ইউরিন তৈরি করে। আবার হয়তো দেখা যায় যে প্রস্রাব ঠিক পরিমাণই করছে কিন্তু ব্লাডারের ক্যাপাসিটি বাচ্চাটার কম, আচ্ছা। যার কারণে বারবার সে পেশাব করছে, সেটা দিনে এবং রাতেও। Right. তো এরকম হলে অবশ্যই আমি বলবো 5 বছরের পরে একজন বাচ্চার যদি এই ধরনের প্রবলেমগুলো থাকে একজন শিশু কিডনি বিশেষজ্ঞকে বিশেষজ্ঞকে দেখানো। দেখানো উচিত, এবং সেই হিসেবে আমরা ট্রিটমেন্ট দিই। তবে 5 ইয়ার্স, আমরা 7 ইয়ার্স পর্যন্ত যদি কোনো কারণ না পাই, 7 ইয়ার্স পর্যন্ত কিন্তু আমরা কোনো ড্রাগ সাজেস্ট করি না। আমরা কিছু নিয়ম কানুন, কতটুকু পানি খাবে, কখন কতটুকু পানি খাবে, এই ব্যাপারগুলো তাদেরকে বুঝিয়ে বলি। আর কিন্তু 7 বছরের পরেও যদি বেড ওয়েটিং থাকে সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই। কারণ হচ্ছে এরপরে এই বিছানায় প্রস্রাব করার জন্য বাচ্চাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিপ্রেশন চলে আসে, এবং এটা তার মেন্টাল হেলথকে প্রভাবিত Hamper করে। করে। তো আমাদের সেক্ষেত্রে আমরা ওষুধ দিই, এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ডোজে এবং নির্দিষ্ট সময়ে। আচ্ছা, এমনিতে নরমালিও তো অভ্যাসগত কারণেও সেটা হতে পারে, হ্যাঁ, বাবা মা যদি সেটা সেটা তৈরি আমরা না ওই যে করে। 5 থেকে 7 ইয়ার্স পর্যন্ত আমরা ওয়েট করি, বাট 7 ইয়ার্সের পরে যদি এরকম হয় এবং কোনো কারণও যদি না পাওয়া যায় সেক্ষেত্রেও কিছুটা সময় হয়তো ওয়েট করা যাবে। আচ্ছা। 2 থেকে 3 মাস বা 6 মাস আমরা নিয়মগুলো বলবো, কিন্তু এরপরেও যদি বারবার বেড ওয়েটিং হয় তাহলে তখন অবশ্যই আমরা ডাক্তারের কাছে ওষুধ দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই যাওয়া উচিত। বাট এই মুহূর্তে আমার ওয়েট করার কোনো মানে অবকাশই নেই, বিকজ একটা ফোন চলে এসেছে আচ্ছা। অনেকক্ষণ ধরে। আমার ফোনটা নিতে হবে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ছেলের বয়স 5 বছর। ও হঠাৎ করে প্রস্রাব মানে মিনিটে 4-5 বার বা তারও বেশি অনেকবার বার হচ্ছিল। তো আমরা একজন ডাক্তার দেখানোর পর অ্যান্টিবায়োটিক দিয়েছিল, কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না। তো এতে কি করণীয় যদি একটু বলতেন। আচ্ছা, আপনার বাচ্চার কি কোনো ইউরিন রুটিন বা কালচার এই টেস্টগুলো করা হয়েছিল? না, কোনো টেস্ট করানো হয় নাই। আচ্ছা, না, সেক্ষেত্রে আসলে ওকে কেন ঘন ঘন প্রস্রাব হচ্ছে, যে আমরা যেটা মোস্ট কমন হয় সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন। তো আপনি বললেন যে একজন ডক্টর ওষুধ দিয়েছে, তবে এটা বেটার হচ্ছে ইউরিন রুটিন এবং কালচার করে কোন অর্গানিজম দিয়ে এটা হয়েছে সেটার ভিত্তিতে যেই ওষুধটা সঠিকভাবে কাজ করবে সেভাবে ড্রাগটা সাজেস্ট করলে ভালো হয়। তাহলে হয়তো আপনি সিমটমগুলো কমে আসবে, বাচ্চার যে প্রবলেমগুলো হচ্ছে। এই টেস্টগুলোর জন্য কি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? হ্যাঁ, হ্যাঁ মা, ডাক্তারের কাছে আসতে হবে, কারণ এটা অথবা আপনি কোনো ভালো ল্যাব থেকে পরীক্ষা করে তারপরে কোনো ডাক্তারের কাছে যেতে পারেন, ইউরিনারি এবং কালচার। আসলে টেস্টগুলো দেওয়া হয়েছে, কিন্তু আমাদের জামালপুরে একটা টেস্ট পাওয়া যাচ্ছে না, সেটা জন্য আমাকে ঢাকায় যেতে হবে। তাই একটু কনফার্ম করে না, দেবেন আপনি তো? জামালপুর সরকারি মেডিকেল কলেজ যেটা আছে ওখানেও যোগাযোগ করতে পারেন, ওখানে তো শিশু বিশেষজ্ঞরা আছেন, তারা দেখলে বুঝতে পারবেন। ও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। অ্যাকচুয়ালি এই যে বিভাগীয় জেলা বা আলাদা যে জেলা শহরগুলো থাকে সেখানে দেখা যায় বিভাগীয় শহরে তো থাকেই, কিন্তু এইসব শহরে দেখা যায় যে ইউরিন কালচারটা মনে হয় হ্যাঁ, হয় একটু না, কঠিন হয়। তখন একটু সমস্যায় পড়তে কিন্তু হয় সেক্ষেত্রে তাদেরকে। দেখা যায় যে ইউরিন আরিতে আমাদের কিছু ইন্ডিকেটর থাকে, সেটা যেমন নাইট্রেট যদি পজিটিভ থাকে তাহলে তো আমরা একটা গ্রাম নেগেটিভ একটা ধারণা পেতে Right. পারি, সেক্ষেত্রে সেই হিসেবে ওষুধগুলো চুজ করতে হবে। এক্স্যাক্টলি। আর যেহেতু ইউরিনের ইনফেকশনের কথা আসলো, বাচ্চাদের ইউটিআই কতটুকু কমন বা কতটুকু হয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে আমি জানতে চাইবো, বাট একটা ব্রেক থেকে ফিরে আচ্ছা, এসে। ঠিক। প্রিয় দর্শক, আমারও নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক দর্শক, আমরা কথা বলছিলাম বাচ্চাদের কিডনি রোগ নিয়ে, এবং যিনি পরামর্শ দিচ্ছিলেন তিনি হচ্ছেন ডক্টর জুবাইদা রুমানা। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউটিআই নিয়ে কথা বলেছি। ইউটিআই আমরা বড়দের অনেক বেশি দেখে থাকি, স্পেশালি মেয়েদের তো হয়েই থাকে, বাচ্চাদের ক্ষেত্রেও এটা হয়, এবং কিছুক্ষণ আগে একজন মা প্রশ্নই করলেন বাচ্চাদের ক্ষেত্রে এটা কেন হয় এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কি?
হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রেও আসলে ইউটিআইটা কিন্তু সবচেয়ে বেশ কমন। আমরা আমাদের আউটডোর প্র্যাকটিসে সবচেয়ে বেশি ইউরিন ইনফেকশনের পেশেন্টই পেয়ে থাকি কিডনি রোগগুলোর মধ্যে। তো এটা কমন আসলে দেখা যায় যে প্রথমত বলবো যে যেটা আমি বারবার বলছিলাম যে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য কিডনি ইউরিনারি ট্র্যাক্ট যদি থাকে তাহলে দেখা যাবে যে বাচ্চার বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে এবং এটা কিন্তু একটা ইন্ডিকেটর। যখনই বাচ্চার এরকম দেখা যাবে 6 মাসে একবার দুবার ইনফেকশন নিয়ে আসছে তখন অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে বাচ্চার কিডনির কোথাও কোনো প্রবলেম আছে কিনা। সেকেন্ডলি আরেকটা কমন কজ কিডনির ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের হচ্ছে আপনার কনস্টিপেশন। বাচ্চাদের ক্ষেত্রে কনস্টিপেশনও কিন্তু বেশ কমন এবং এই কনস্টিপেশনটা একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ইউরিন ইনফেকশনের জন্য। আর একটা হচ্ছে হাইজিন মেনটেন করা। হাইজিন যদি মেনটেন না হয় তাহলেও বাচ্চাদের ইউরিন ইনফেকশন হতে পারে। আর কমনলি এগুলো কারণেই আমরা পাই। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালচার। মানে আসলে কিন্তু ইউরিন ইনফেকশনের সংজ্ঞাতে বলা আছে কালচার পজিটিভ না হলে কিন্তু ইউরিন ইনফেকশনই বলা যাবে না। তো এই জন্য কালচারটা করা দরকার, এটার ফ্যাসিলিটিসগুলো বাড়ানো উচিত। কারণ কালচার সেন্সিটিভ ওষুধ না দিলে দেখা যায় বাচ্চার মধ্যে কিন্তু রেজিস্ট্যান্ট গ্রো করছে। আমরা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে এত কথা বলছি, এরকম হুটহাট অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু এই রেজিস্ট্যান্স গ্রো করার চান্স অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরও এটা আসলে কালচার করে অ্যান্টিবায়োটিকটা সব জি। জায়গায় দেওয়া উচিত। আমরা অনেক ডক্টরের মাঝেও এই প্র্যাকটিসটা হ্যাঁ। দেখে থাকি, হয়তো বা হ্যাঁ। অনেক সীমাবদ্ধতার কারণে অনেক হ্যাঁ, সময় সেটাই। করা হয়ে But থাকে, বাট আমাদের করা উচিত না। মানে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে কালচার করার। এক্স্যাক্টলি। যাই হোক, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বাচ্চাদের হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এটা তো অ্যাকচুয়ালি একটা মানুষের হাইপারটেনশন বলতে আমরা বুঝি যে বড়দের হাইপারটেনশন বড়দের হচ্ছে, কিন্তু hypertension, বাচ্চাদেরও হ্যাঁ। তো এটা হয়, এবং সেক্ষেত্রে এটা কতটুকু আসলে সেনসিটিভ বা ট্রিটমেন্টটা? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রেও হাইপারটেনশন রোগটা কিন্তু আছে। এখন আমাদের দেশে তেমন কোনো স্টাডি নেই, কিন্তু বাইরের কিছু স্টাডিতে দেখা গেছে 100 জনের মধ্যে 3 জন বাচ্চাই আপনার হাইপারটেনশনে ভুগছে। তো হাইপারটেনশন আমাদের প্র্যাকটিসে আমরা যেটা দেখি যে যাদের ক্রনিক কিডনি ডিজিজগুলো আছে, যেমন সাপোজ ক্রনিক কিডনি ফেইলার অথবা নেফ্রোটিক সিনড্রোম বা কোনো রেনোভাস্কুলার ডিজিজ, কোনো লুপাস নেফ্রাইটিস, এই রোগগুলোতে কিন্তু হাইপারটেনশন দেখা যায়। দ্বিতীয়ত কোনো যদি পরিবারে হাইপারটেনশনের হিস্ট্রি থাকে বা পরিবারের কোনো মেম্বারের আর্লি স্ট্রোক বা হার্টের কোনো ডিজিজের হিস্ট্রি থাকে, তবে সেক্ষেত্রেও বাচ্চাদের হাইপারটেনশনটা আসতে পারে। আরেকটা কমন যেটা আমরা প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন যেটা বলি, এটা টিন এজে দেখা যায় এবং আমাদের বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা অনেকেই ওবেস, মানে টিন এজে যে দেখা যাচ্ছে তারা ওবেস, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। এসব ক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চাদের ব্লাড প্রেশারগুলো, বাচ্চাদের ব্লাড প্রেশার রেঞ্জটা কীরকম থাকে? ব্লাড প্রেশারের রেঞ্জটা হচ্ছে আমরা হাইট এবং তার এইজের ভিত্তিতে এটা ভাগ করি। এটা আসলে আমাদের শিশু বিশেষজ্ঞ সবার কাছে একটা চার্ট থাকে, অ্যাপসেও পাওয়া যায়। এখন আমরা মোবাইলে অ্যাপসগুলো যে আছে ওগুলোতেও বয়স দিলে একটা হাইপারটেনশনের রেঞ্জ পাওয়া যায়। তো কিন্তু সেটার জন্য তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি আজকে যে 3 বছরের পর থেকে প্রতিটা বাচ্চারই কিন্তু উচিত বছরে একবার থেকে দুবার হাইপারটেনশন মানে অ্যাটলিস্ট ব্লাড প্রেশারটা মেপে নেওয়া, চেক করে নিয়ে ডক্টরের কাছে যে বলা যে আমার ব্লাড প্রেশার আমি দেখতে চাই আমার বাচ্চার, এবং সেটা নোট রাখা যে তার ব্লাড প্রেশারটা কত ছিল। যদিও বাচ্চাদের ব্লাড প্রেশার মাপা অনেক কঠিন, কারণ বাচ্চারা অনেক কান্নাকাটি করে, তারপরে দেখা যায় সঠিক সাইজের কাফ পাওয়া যায় না, কিন্তু শিশু বিশেষজ্ঞদের চেম্বারে ব্লাড প্রেশার মাপার অপশন থাকে। আচ্ছা, আর এখন আরেকটা যেটা বলে নিচ্ছি যে আমাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে, আবার ফোন চলে এসেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। জি হ্যালো, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। জি আমি সিলেটে বললাম। আমার বাচ্চার বয়স 3.5 বছর। 18 মাস বয়স থেকে তার নেফ্রোটিক সিনড্রোম। দেখা তোমরা হানি সার্জারি। হ্যাঁ, তারপরে কি হলো? হ্যালো, প্রথম সাইড চালাই। আপনার যখন প্রথম সাইড চালানি শুরু হয় তখন 8 বার তার প্রোটিন দেওয়া শুরু হয়ে যায়। তখন 1.5 বছরের মাঝে আমরা তার লগে কোনো যোগাযোগ করতে পারছি না বা দেখাইতে পারছি না। সিলেটে এই জাহাজ দিতে পারছি না। এখন আচ্ছা, এখন আবার তার 4 এমজি চার্জ 20
রিসেন্টলি চালাইলাম গতকাল থেকে আবার ওটা আপনার কথা আসলে ক্লিয়ারলি আচ্ছা, আমরা বুঝতে আমি পারছি বুঝতে না। পেরেছি যেটা উনি বলতে চাচ্ছেন যে তার বাচ্চা 18 মাস থেকে নেফ্রোটিক সিনড্রোমে ভুগছে এবং তারা যেহেতু ঢাকায় আসতে পারছে না, বাচ্চার বারবারই প্রোটিন যাচ্ছে এবং উনি নিজের মতো করে একটা ওষুধ দিচ্ছে, 5 এমজিতে আসলেই হচ্ছে, আবার তারা এখন 20 এমজিতে যাচ্ছে, কিন্তু মা এটা আসলে ঠিক হচ্ছে না। হ্যাঁ, কারণ আপনি বলছেন যে দীর্ঘ সময় ধরে তার এরকম প্রোটিন যাচ্ছে, আর তো এভাবে বারবার যদি আপনি নিজে থেকে স্টেরয়েড দেন তাহলে স্টেরয়েডের যে সাইড ইফেক্টগুলো সেগুলো কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে শুরু হয়ে যাবে। আর স্টেরয়েডের আপনি যে নিজের মতো করে দিচ্ছেন, একটা সময় দেখা যাবে এই স্টেরয়েড ওষুধটা হয়তো আর কোনো কাজ করবে না। আর মানে আপনার হিস্ট্রি শুনে যেটা মনে হলো, শুধু স্টেরয়েডের উপর ডিপেন্ড থাকলে তার এখন হবে না, ওর আসলে স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম সেটা শুরু মানে হচ্ছে। তো এই কারণে স্টেরয়েড কর্টান ওষুধের সাথে অন্য ওষুধ অ্যাড করতে হবে। আপনার অতি সত্বর কোনো মানে শিশু নেফ্রোলজি ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, অথবা আপনি সিলেট মেডিকেল কলেজে যদি যান, ওখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, তাদের কাছে থেকে পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হাইপারটেনশন, বাচ্চাদের হাইপারটেনশন নিয়ে, এই বিষয়ে আপনি বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে কিভাবে ব্লাড প্রেশার মাপা যাবে। তো এটাও কিন্তু অপশন আছে। আসলে আমরা অনেক মানে এখন কিন্তু আধুনিক অনেক কিছু চলে এসেছে। হ্যাঁ, যেমন আমরা এখন অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশারও বাচ্চাদের মনিটর করছি, আমাদের আজগর আলীতে আমরা করছি। এটা 6 ইয়ার্সের পরে বাচ্চা একটু যদি কোঅপারেট করে তাহলে 24 আওয়ার্স আমরা ব্লাড প্রেশার মনিটর করতে পারি। এটা এমন কোনো এক্সপেন্সিভও টেস্ট না, মানে অনেক টাকা যে লাগে তাও না। আর প্রতি শিশু আমাদের যেমন হসপিটালে আমরা তো প্রতি বাচ্চারই ব্লাড প্রেশার দেখি, এবং ভালো যে কোনো হসপিটালে কিন্তু ব্লাড প্রেশার মনিটর করে। ব্লাড প্রেশার মনিটর এটা একটা জরুরি ভাইটাল সাইন। হ্যাঁ, এটা করতে হবে, এটা একটা নোট থাকতে হবে। এবং যদি বাচ্চার ওবেসিটি বা লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে হাইপারটেনশন হয়, সেক্ষেত্রে তাকে সঠিক খাদ্যাভ্যাস, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, এগুলো সাজেস্ট করতে হবে। হয়তো দেখা যাবে ওষুধ লাগছেও না, কিন্তু এই যে হাইপারটেনশনটা রয়ে যাচ্ছে, এটার কিন্তু সাইড ইফেক্ট অনেক জায়গায়, হার্টের উপর, কিডনির উপরে, তারপর ইভেন ব্রেনের উপরও এগুলোর সাইড ইফেক্ট আছে। সো হাইপারটেনশন হলে এটা কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে ট্রিটমেন্টটাও তো বড়দের মতোই, যে এটা লাইফ লং চালাতে হবে। না, লাইফ লং অ্যাকচুয়ালি লাগে না, অনেক সময় দেখা যায় হয়তো ওষুধ লাগছেই না। হ্যাঁ, ওকে। মানে বাচ্চাদের সব ক্ষেত্রে ওষুধ লাগবে তা না, যদি ক্রনিক কিডনি ডিজিজ বা নেফ্রোটিক এ ধরনের থাকে তখন ব্লাড প্রেশার ওষুধগুলো লাগে। এটা ওই যে বললাম যে আমরা মনিটরের মাধ্যমে করব। কারো কারো ক্ষেত্রে কোনো ওষুধই লাগে না, কারো কারো ক্ষেত্রে এক বা একাধিক ওষুধ লাগে। সেক্ষেত্রে তার কোন সেন্ট্রাল চার্টে তার ব্লাড প্রেশারটা পড়ছে সেগুলো দেখে তারপর ডিসাইড করতে হয়। আচ্ছা, ওভারঅল আমরা বাচ্চাদের কিডনির যদি মানে নিরাপত্তা বলি বা সুরক্ষা বলি, সেক্ষেত্রে বাবা মার আসলে কি কি করণীয় আছে? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকের অনুষ্ঠানে। কিডনির সুরক্ষার জন্য আমি যেটা বলবো, আর্লি ডিটেকশন। আর্লি ডিটেকশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যখনই আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চাটার কিডনির কোনো না কোনোখানে কোনো সমস্যা আছে, হয়তো এটা জন্মগতভাবে আছে, অথবা তার ইউরিনে প্রোটিন যাচ্ছে, এই কারণে এই যে কোনো একটা সমস্যার জন্যই বাচ্চাকে রেগুলার ফলো আপ দরকার। হ্যাঁ, এই যে রেগুলার ফলো আপ করলে কিন্তু আমরা ফার্দার কোনো ক্ষতি হতে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং দেখা যায় যে এই বাচ্চাগুলো এভাবে থেকে একটা সময় অ্যাডাল্ট এজে যে দেখা যায় কিডনি ফেলিয়ার হয়ে গেছে, তখন ডায়ালাইসিস, ট্রান্সপ্ল্যান্ট, অনেক সমস্যা। এই জন্য আর্লি ডিটেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাদের বাড়ানো উচিত, ওবেসিটিটা প্রিভেন্ট করা দরকার। আমাদের বাচ্চাদের এখন খুব ফাস্টফুডের প্রতি ফ্যাসিনেশন তৈরি হয়েছে। তারপরে দেখা যায় যে তারা খুব সল্টি ফুড পছন্দ করে। বাবা মাকে বললে যে না, ও লবণ খায় না, কাঁচা লবণ এগুলো খায় না, কিন্তু দেখা যায় বাচ্চা প্রতিদিন 2-3টা চিপসের প্যাকেট খেয়ে ফেলছে, আচার খাচ্ছে, বা চানাচুর জাতীয় এ ধরনের খাবার, এগুলো কিন্তু প্রত্যেকটারই কিডনির উপরে প্রভাব আছে। তারপরে আরেকটা হচ্ছে ইউরিন ইনফেকশন, যেটা আমরা যদি সঠিক ওষুধ দেই, তাহলে সঠিকভাবে দেই, তাহলে কিডনির উপরে যে স্কার ফর্মেশনগুলো এগুলো প্রিভেন্ট করা যায়। বাবা মা কী করে, অনেক সময় ওষুধ হয়তো দেওয়া আছে 7 দিন, 2 দিন ওষুধ দিলাম, বাচ্চা ভালো, ওষুধ বন্ধ, অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা কখনোই করা উচিত না। অ্যাটলিস্ট যে ডিউরেশন অনুযায়ী দেওয়া আছে সেটা দিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডায়রিয়া হলে অবশ্যই স্যালাইন বাচ্চাকে তার পরিমাণ মতো সঠিক নিয়মে বানিয়ে তাকে খাওয়াতে হবে, এবং পানি শূন্যতা যেন না হয়। অনেক সময় দেখা যায় বাচ্চার অনেক জ্বর। হ্যাঁ, এখন বাচ্চার বাবা মা জ্বর নিয়ে টেনশন, অথচ বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে 10-12 ঘন্টা ইউরিন করে নাই, সেটা মানে জিজ্ঞেস করে আমাদেরকে জানতে হয়। কিন্তু এগুলো বাচ্চার হাইড্রেশন মেনটেন করা হাই ফিভারের সময় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে
অনেক জ্বর, বাচ্চা কি করলো, একটা বাবা মা একটা ওষুধের দোকান থেকে একটা ব্যথার ওষুধ এনে খাইয়ে দিল। এই যে হাই ফিভারের সময় এরকম একটা ব্যথার ওষুধ বাচ্চার কিডনির জন্য অনেক ক্ষতিকর। দেখা যায় যে ওই সময় একদম রেনাল শাটডাউন হয়ে যেতে পারে। তো এই ধরনের কাজগুলো আসলে করা যাবে না। হাই ফিভার হলে বাচ্চাকে বাসায় পরিমাণ মতো পানি, স্যালাইন বা ডায়রিয়া হলে স্যালাইন মেনটেন করা, এই জিনিসগুলো মানে করতে হবে, এবং এভাবে করে দেখা যাবে যে কিডনিটাও বাচ্চার ভালো থাকবে। এবং এরকম 2-3 দিন জ্বর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো কিন্তু উচিত না। অবশ্যই উচিত না। আর হাইড্রোনেফ্রোসিস নিয়ে যদি একটু কথা বলি, যে সেটাও বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখে থাকি, এবং সেক্ষেত্রে বাবা মার আসলে করণীয়টা কি, বা তারা কিভাবে বুঝবে যে তাদের হ্যাঁ, বাচ্চা? হাইড্রোনেফ্রোসিস ওটাই কনজেনিটাল অ্যানোমালি যেটা বললাম, ক্যাকুটের মধ্যেই আমরা হাইড্রোনেফ্রোসিসটা পাই, এবং এটা দেখা যায় যে এখন আধুনিকভাবে যেটা অ্যান্টিনেটাল স্ক্যানেই কিন্তু ধরা পড়ে। বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন যে 12 সপ্তাহ বা 20 সপ্তাহে যে আমরা আলট্রাসোনোগ্রাম করি তখনই এটা বোঝা যায়। তো সেক্ষেত্রে বাচ্চার পরবর্তীতেও এটা একটা ফলো আপে থাকতে হবে। বাচ্চা জন্মের পরে ইউরিন করছে কিনা এটা ফার্স্ট সাইন, ইউরিন করার পরে ইউরিনের ফ্লোটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এবং পরবর্তীতে তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমরা বলি যে 7 দিন এবং 1 মাস বয়সে পরপর দুটো আলট্রাসোনোগ্রাম, এটা তো নন ইনভেসিভ, কোনো ব্যথা নেই, কিছু নেই, এটা করতে হবে। এবং তখন হাইড্রোনেফ্রোসিসের কোথায় প্রবলেম, কতটুকু এটা ডায়ামিটার, এটার উপর ভিত্তি করে এদার এটা ফলো আপে যাবে অথবা সার্জনের কাছে এটা রেফার হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর এত সুন্দর করে মানে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করার জন্য আপনাকে অনেক অনেক জি, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য, আর আপনাকেও ধন্যবাদ। ওকে, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডেফিনেটলি একটু হলেও আমরা আপনাদেরকে সাহায্য করতে পেরেছি, কারণ বাচ্চাদের কিডনি রোগটা আসলেই অনেক জটিল এবং বাবা মার জন্য অনেক বেশি টেনশনের। তাই টেনশন না করে আসলে কি করণীয় সেটা যদি জানা যায়, তাহলে বাকি সমস্যাগুলো সলভ হয়ে যায়। এরকমই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা পরের সপ্তাহেও চলে আসবো আপনাদের মাঝে। আপনারা সেই সময় পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।